আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2025 এবং 26 সালে যারা ব্যবসায় শাখায় রয়েছেন, যারা হিসাব বিজ্ঞান বই নিয়ে বিভিন্ন হ্যাসলে রয়েছেন, আপনারা হিসাব বিজ্ঞান নিয়ে চিন্তিত রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে। কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাব, অর্থাৎ আমাদের আজকের ক্লাসে চলে যাব, কেননা একটু পর আমাদের ইফতার শুরু হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই মুহূর্তে এই ভিডিওতে আমি আলোচনা করব যে এইচএসসি 2025 বা 26-এ যারা পরীক্ষা দিবেন হিসাব বিজ্ঞান এর দ্বিতীয় পত্র। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের টপিকের উপর যে প্রশ্ন এসেছিল 2023 সালে ঢাকা বোর্ডে, সেই প্রশ্নটা আমি সলভ করব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই জায়গায় প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে 2023 সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। সব প্রশ্নতে বলা আছে আলফা, বেটা ও গামা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার 2022 সালে 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 70,000 টাকা, 50,000 টাকা ও 30,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বাৎসরিক 5,000 টাকা বেতন পাবে। 2022 সালের 1 জুলাই তারিখে গামা ব্যবসায়ের 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করছে এবং ব্যবসায়ের মুনাফা 2:1 অনুপাতে বণ্টিত হবে। প্রতি মাসের শেষে আলফা, বেটা ও গামা যথাক্রমে 700 টাকা এবং 500 টাকা এবং 300 টাকা করে কারবার হতে নগদ উত্তোলন করেছেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে বছর শেষে ব্যবসায় নেট লাভ হয়েছিল 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতিরিক্ত কথা না বলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাব, যেহেতু একটু পর আমাদের ইফতার। সো ক নম্বরে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। কি বলছে? অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। আমরা একটু দেখব যে অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। যখন আমরা উত্তোলনের সুদ বের করব, তখন আমরা দেখব যে অংশীদারগণ কখন তারা উত্তোলন করেছিল। যদি মাসের শুরুতে উত্তোলন করে বা বছরের শুরুতে উত্তোলন করে, তাহলে তাদের উত্তোলনের একটা সুদের হারের একটা পরিমাপ থাকবে একরকম। যদি বছরের শুরুতে বা মাসের শুরুতে তারা যদি উত্তোলন করে, তাহলে তাদের সূত্র আলাদা, এবং বছরের শেষে বা মাসের শেষে যদি তারা উত্তোলন করে, তাহলে তাদেরও কিন্তু এই উত্তোলন সুদ বাইর করার নিয়ম আলাদা আলাদা রয়েছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মাসের শেষে আলফা, বেটা ও গামা যথাক্রমে 700 টাকা, 500 টাকা এবং 300 টাকা করে তারা কী করেছে? উত্তোলন করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাসের শেষে, প্রতি মাসের শেষে তারা কি করছে? উত্তোলন করছে, সেহেতু তাদের উত্তোলনের সুদের পরিমাণ ভিন্ন হবে। আমি সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে কলম রেখেছি, যাতে আমাদের সময় একটু কম লাগে। আপনারা ইতিমধ্যে প্রশ্ন দেখেছেন, আমি সরাসরি এখন অঙ্কতে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে ছিল আলফা। আমরা উপরে লিখেছি, দেখেন ক নম্বরে বলছি অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। ওকে, অংশীদারদের উত্তোলনের, অর্থাৎ উত্তোলন যা করেছিল তার সুদের পরিমাণ আমরা এখন নির্ণয় করব। প্রথমে আমরা লিখব আলফা। আমরা কি লিখব? আলফা নাম লিখে নেব, আমরা আলফা লিখব। দেন আমরা লিখব বেটা, আপনারা আলাদা করে লিখতে পারেন, অসুবিধা নেই। দেন আমরা লিখব গামা। কি লিখব আমরা? গামা। এখন আলফা প্রশ্নতে আপনারা দেখেছেন ইতিমধ্যে, আমি একটু দ্রুত আলোচনা করব। এখন 700 টাকা সে উত্তোলন করেছিল, তাহলে 700 টাকা সে উত্তোলন করেছিল এবং সেটার উত্তোলন সুদের পরিমাণ ছিল আমাদের 10%। ওকে, 700 টাকা সে উত্তোলন করেছিল এবং এটার উপরে 10% আমরা উত্তোলনের সুদ দেব। দেন আমরা এই জায়গায় যেহেতু মাসের শেষে উত্তোলন করেছে, আমরা পার্সেন্টেজ বের করার পর আমরা 5.5 দিয়ে আমরা গুণ করব। কেন এটা করব? যেহেতু মাসের শেষে বা বছরের শেষে যদি তারা উত্তোলন করে, তাহলে আমরা কত টাকা উত্তোলন করছে তার উপরে পার্সেন্টেজ, তাই আমরা মাসের শেষে বা বছরের শেষে হলে আমরা 5.5 দিয়ে আমরা গুণ করব। এটা গুণ করলে, ক্যালকুলেটারে গুণ করলে আমরা পাবো 385 টাকা। আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। এবং বেটা উত্তোলন করেছে কত টাকা? 500 টাকা। বেটা উত্তোলন করেছে কত? 500 টাকা। আমরা এই 500 টাকার উপরে 10% সুদ দিব
অ্যান্ড দেন যেহেতু এটা কী করেছে মাসের শেষে উত্তোলন করেছে, সেটা আমরা 5.5 দিয়ে আমরা গুণ করবো। এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে 275 টাকা। ওকে, সো আমি পরবর্তী ক্লাস যখন নিব বা ভিডিও করবো আমি সময় নিয়ে করবো, যেহেতু আমি এই মুহূর্তে আনকমন সময় এসেছি, সো কেউ মনে কিছু নেবেন না, যাদের উপকারী মনে হবে পরবর্তীতে দেখবেন, শেয়ার করে রাখবেন। ওকে, সো গামা কী করেছিল, 300 টাকা উত্তোলন করেছিল। কত টাকা? 300 টাকা উত্তোলন করেছিল। সো আমরা 300 ইন্টু 10%, যেহেতু মাসের বা বছরের শেষ হলে আমরা গুণ করব 5। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের হয় 165। আপনারা ক্যালকুলেশন করবেন। ওকে, সো এখন আমরা এই 3জন অংশীদার ছিল, তারা উত্তোলন করেছিল 700, 500, 300 এবং তাদের উত্তোলন সুদের পরিমাণ আমরা মোট পাবো কত? এই সবগুলো 385, 275 এবং 165 যোগ করলে আমরা পাবো 825 টাকা। এই টাকাটা হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা অতিরিক্ত কথা না বলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, আমাদের খ নম্বরে কি বলছে যে লাভ লোকসান, কি বলছে আমাদের যে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। কি করো? লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। অর্থাৎ যে আলফা, বেটা এবং গামা তাদের লাভ লোকসান আবন্টন আমরা হিসাব তৈরি করব। ওকে, সো আমি কি করছি, অলরেডি কিছু তথ্য আগে থেকে লিখে নিয়েছি, যেহেতু সময় আমাদের কম। আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব, আমরা প্রথমে কোম্পানির নাম দিব, অর্থাৎ অংশীদারদের নাম দেব, যেমন আলফা, বেটা ও গামার লাভ লোকসান আবন্টন হিসাব বলে আমরা যে বছরের অঙ্ক করবো, অর্থাৎ 2022 সালের অঙ্ক এটা। এই জন্য আমরা 2022 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য আমরা এটা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব। সো আমরা দুটো অংশ পাবো। ওকে, সো আমাদের বামপক্ষ হচ্ছে আমাদের ডেবিট অংশ, আর ডান দিকের অংশ হচ্ছে আমাদের ক্রেডিট অংশ। সো এখন আমি এই জায়গায় একটু বলার চেষ্টা করবো। এই জায়গায় আমাদের অঙ্কতে দেখেন কি দেওয়া আছে, যে বলতেছে যে উপরিক্ত সম্মানগুলো সাধন করার পূর্বে বছর শেষে যে ব্যবসায়ের নেট লাভ হয়েছিল 50,000 টাকা। যেহেতু ব্যবসায় লাভ হয়েছে, আমরা কি করব, এই ডান দিকে অর্থাৎ ক্রেডিট দিকে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব বলে আমরা নেট লাভ বলবো। সো আমরা নেট লাভ পেয়েছি আমরা কত? 50,000 টাকা। আমরা এই জায়গায় লিখে দেব 50,000 টাকা। যদি আমাদের অঙ্কের মধ্যে যদি নেট ক্ষতি হতো, তাহলে আমরা কিন্তু এই অংশটা আমরা ডেবিট দিকে লিখতাম। কী করতাম? আমরা ডেবিট দিকে লিখতাম। সো আমি একটু সময় বাঁচিয়ে একটু দ্রুত সামনের দিকে যাই। সো পরবর্তীতে আমরা এইদিকে আমরা প্রশ্ন পড়ার সময় আমরা দেখেছিলাম যে তারা মূলধন সরবরাহ করেছে এবং তাদের মূলধনের সুদের পরিমাণও হবে আমাদের 10%। সো আমরা কি করব, আমরা জানি ডেবিট অংশ হচ্ছে আমাদের খরচের অংশ। সো মূলধনের সুদ আমরা প্রোভাইড করবো, অর্থাৎ তাদের প্রোভাইড করব। সো আমরা কি করব, নামগুলো দেব, যে প্রথমে দিব আলফা। কী দেব আমরা? আলফা। দেন আমরা পেয়েছি বেটা, অ্যান্ড দেন আমরা পেয়েছি গামা। ওকে, সো এই তিনজনে আমরা মূলধনের পরিমাণ আমরা বাইর করব। প্রশ্নতে আপনারা একটু দেখবেন পিছনে গিয়ে, যে আলফা মূলধন ছিল 70,000 টাকা, তাহলে 70,000 টাকার 10% হবে 7,000 টাকা। আমরা এই জায়গায় লিখব 7,000। এবং বেটা মূলধন সরবরাহ করেছিল 50,000 টাকা, তাহলে 50,000-এর 10% হবে 5,000 টাকা। কিন্তু এই যে লাস্ট যেটা অর্থাৎ গামা কী করেছিল, প্রথমে সে কত টাকা ইনভেস্ট করেছিল, অর্থাৎ 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। ওকে, 30,000 টাকা। দেন পরবর্তীতে সে দেখেন 2022 সালের জুলাই 1 তারিখে গামা কী করেছে, ব্যবসায় আরও 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে। যেহেতু সে অতিরিক্ত মূলধন নিয়ে এসে প্রথমে 30,000-এর উপরে আমরা যদি 10% নিয়ে আসি, তাহলে আমাদের হবে 3,000। আর 10,000-এর উপরে যদি আমরা 10% মারি, যেহেতু জুলাইয়ের 1 তারিখ, এই জায়গায় কী বলছে ভালো করে প্রশ্ন বুঝতে হবে, জুলাইয়ের 1 তারিখ, তার মানে জুন পরে জুলাই, অর্থাৎ 6 মাসের মূলধনের সুদ দিতে হবে। তাহলে আমরা 30,000 থেকে আমরা 10% মারলে পাবো 3,000, আর 10,000-এর যদি আমরা 10% মারি, তাহলে আমরা পাবো 1,000। যেহেতু 6 মাসের, তাহলে আমাদের হবে 500। তার মানে টোটাল হবে আমাদের 3,500 টাকা। সো এই টাকাটা আমরা যোগ করে আমরা এই কলামে নিয়ে নেব। 7,000, 5,000 আর 3,500 যোগ করলে আমরা পাবো 15,500। এটা হচ্ছে মোট মূলধনের সুদের পরিমাণ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো পরবর্তীতে আমরা অঙ্ক দেখব যে আমাদের ডান দিকে আমরা উত্তোলন সুদ বাইর করব। আমরা এই জায়গায় যেহেতু উত্তোলন সুদ আমরা অলরেডি বের করেছি, আমরা ডান দিকে লিখব অংশীদারদের চলতি হিসাব। আমরা এই জায়গায় লিখব যে অংশীদারদের
চলতি হিসাব। ওকে, আমরা এই জায়গায় লিখব, ব্র্যাকেট দিয়ে দিব উত্তোলনের সুদ। আমরা কি দিব? উত্তোলনের সুদ। সো ধীরে ধীরে আমি চেষ্টা করব সবগুলো আপনাদের দেওয়ার। সো আমরা তিনজনে উত্তোলন করছিল। সো একজন হচ্ছে আলফা, দেন বেটা, দেন হচ্ছে গামা। এই তিনজনে তারা টাকা উত্তোলন করেছিল। আমরা ক নম্বরে বের করেছিলাম যে আলফার পরিমাণ ছিল 385 অ্যান্ড ব্যাটার পরিমাণ ছিল 275 এবং গামার ছিল 165। এগুলো হচ্ছে তাদের উত্তোলনের সুদের পরিমাণ। আমরা যোগ করে পেয়েছিলাম 825 টাকা। সেটা আমরা ক্রেডিট দিকে নেব। দেন আমরা অঙ্কের মধ্যে আমরা দেখব যে কমিশন বা বেতন এমন কিছু আছে কিনা। আমরা এই অঙ্কের মধ্যে আমরা দেখেছিলাম যে আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বাৎসরিক 5,000 টাকা বেতন পাবে। সেইটা আমরা নেব। তো এই জায়গায় কিন্তু আমরা অংশীদারদের বলবো না, এই জায়গায় জাস্ট আমরা বলবো যেহেতু একজনের বেশি হলে আমরা অংশীদার বলতাম, যেহেতু একজন, সো আমরা এখানে কি বলবো? আলফার কি বলবো? আমরা আলফার চলতি হিসাব। কি বলবো আমরা? চলতি হিসাব বলে আমরা বলবো বেতন। কি বলবো? বেতন। বেতন তাহলে আমরা কত পেলাম? 5,000 টাকা। কত পেলাম আমরা? 5,000। যেহেতু অঙ্কের মধ্যে আর কোনো ধরনের খরচ বা আয় ব্যয় নেই, সেহেতু আমাদের অঙ্ক মোটামুটি এই জায়গায় শেষের দিকে আমরা নিয়ে যাব। এখন দেখবো আমাদের কি করা এখন আমরা মুনাফা বের করব। মুনাফার অংশ আমরা এদিকে লিখব। সো মুনাফার অংশ বের করার আগে আমরা একটু নিচে গিয়ে আমরা ক্লোজ করব। সো আমি যে কাজটা করি, সো একটু জায়গা, এই জায়গায় একটা লাইন লেখার জন্য আমরা জায়গা রেখে আমি এটা ক্লোজ করব। ওকে, সো এই মানে সোজা এসে আমরা এদিকে ইনকো একটি লাইন লেখার জায়গা রাখবো। দেন আমি নিচে লিখে আমি এটা ক্লোজ করব। এখন প্রশ্ন আমরা কি করব? আমরা দেখব যে ক্রেডিট সাইডে মোট সবগুলো আমরা যোগ করব, যোগ করে আলাদা প্রশ্নতে আমরা লিখে রাখবো, এবং ডেবিট দিকে সবগুলো আমরা যোগ করব। যোগ করে যেদিকে টাকা বেশি হবে আমরা উভয় দিকে লিখব। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আছে 15,500, 5,000, তার মানে 20,500, আর এদিকে আছে 50,000 আর 825। তাহলে আমাদের মোট টাকা, এই যে ক্রেডিটের টাকা বেশি, সো যেই টাকাটা বেশি হবে আমরা উভয় দিকে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি? 50,825। এই টাকাটা বেশি আমরা উভয় দিকে লিখব। 50,825। এখন কি করতে হবে দেখেন, আমরা এই যে টাকাগুলো আমরা পেলাম 50,800, আমরা ক্রেডিটের টাকা উভয় দিকে লিখবো। ওকে, লেখার পর আমরা এই যে 15,500 আর 5,000 যোগ করলে আমাদের হয় 20,500। ওকে, সো এই 50,825 থেকে আমরা 20,500 বিয়োগ করব। সো বিয়োগ করলে আমরা কত পাবো সেটা আমরা আলাদা লিখে রাখবো। সো আমরা 50,825 থেকে আমরা 20,500 বিয়োগ করলে আমরা পাবো 30,325। আমি একটু লিখে রাখবো, আপনারা একটু ক্যালকুলেশন করবেন। 30,325। এই টাকাটা আমরা তিনজনকে ভাগ করে দেব। সব ভাগ করে দেওয়ার আগে আমরা এই জায়গায় বলবো যে অংশীদারদের, আমরা এখানে কি বলবো? অংশীদারদের চলতি হিসাব। আমরা কি বলবো? অংশীদারদের চলতি হিসাব। এই জায়গায় ব্র্যাকেটে দিব মুনাফার অংশ। মুনাফার অংশ। মুনাফার অংশ লেখার পর আমরা নাম দিব। প্রথমে দিব আলফা, দেন বেটা, দেন গামা। এখন এই যে 30,325 আমরা মুনাফার অংশ ভাগ করে দিব। কি করব? আমরা মুনাফার অংশ আমরা ভাগ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে আলফা কত অংশ পাবে, বেটা কত অংশ পাবে, গামা কত অংশ পাবে। ভালো করে বোঝার চেষ্টা করব। মুনাফার অংশটুকু তারা প্রশ্নতে বলছিল যে ব্যবসায় মুনাফা 2:2:1। তার মানে আলফায় পাবে 2 অনুপাত মোট মুনাফার, বেটায় পাবে 2 অনুপাত এবং গামায় পাবে 1 অনুপাত। সো আমরা এই অনুপাতগুলো আমরা বাইর করবো। আমি একটু দেখাবো আমরা কীভাবে বাইর করব। সো আমরা যখন আলফার মুনাফা বাইর করব, আমরা কী লিখব? আমরা আলফার মুনাফা যখন আমরা বের করব, আমরা মোট মুনাফা পেয়েছিলাম 30,325 টাকা, ইন্টু আমরা কি করব? আমরা অনুপাত পেয়েছিলাম 2:2:1। তার মানে 2+2+1 যোগ করলে আমার মোট হবে 5। তার মানে মোট 5 অংশ থেকে 2 অংশ পাবে আলফা। তাহলে আমরা কি করব? এটা এই 30,325কে আমরা 5 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। সো আমরা যদি গুণ করি তাহলে আমরা টাকাটা পাবো 12,000
130 টাকা। তাহলে আমরা কত পেলাম? 12,130 টাকা। আমরা আলফা মুনাফা পাবে 12,130 টাকা। তাহলে বেটা যেহেতু 2 অনুপাত পাবে, সেও পাবে 12,130 টাকা। আর বেটা কি পাবে? ওই 30,000, ওই যে আমরা 30,325-কে আমরা 5 দিয়ে ভাগ করলে যে অংশটুকু পাবো, অর্থাৎ এক অংশ পাবো, সেই টাকাটা হবে গামার। তাহলে আমরা পাবো 6,065 টাকা। এই টাকাটা আমরা তিনজনের মুনাফা অংশ ভাগ করে দিলাম তিনজনকে। আমরা এই সবগুলো যোগ করলে কিন্তু আমরা পাবো টোটাল যে 30,325 টাকা। তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অলরেডি 5:50 বেজে গেছে, সো আমরা আমাদের লাইভ এখানে শেষ করে দিব। সো বড় গ, অর্থাৎ বড় গ না, আমাদের হিসাব বিজ্ঞানে ক খ গ আসে। সো আমরা যে ঘ নাম্বার, এই ঘ নাম্বার আপনাদের টাস্ক দিব। যদি আপনারা পারেন করবেন, আর যদি না পারেন তাহলে আমাকে বলবেন কমেন্টে, আমি পরবর্তীতে আপনাকে অর্থাৎ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। সো ঘ নাম্বার কি বলছে? অংশীদারদের চলতি হিসাব তৈরি করো, এটা আপনাদের কাজ। সো যদি এটা আপনারা না পারেন বা যদি বলেন আমি ভিডিও করে দেওয়ার জন্য, সো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই শেয়ার করে আপনার প্রিয় ভাই বন্ধুদেরকে জানিয়ে দিবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, যেহেতু রমজানের মধ্যে অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো তৈরি করতে হয়, জাস্ট আপনাদের কাছে একটি প্রত্যাশা থাকবে যে আপনারা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, এবং একটা শেয়ার করে আপনার ভাই বন্ধুদেরকে জানিয়ে দিবেন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন বা জানেন, আমরা ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছি। সো আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আশরাফ অনলাইন এডুকেশন। আপনারা সার্চ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের আশরাফ অনলাইন এডুকেশন এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো আজকের মতো এই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।